দেখলাম যে একটা ভিডিও আছে, বুঝছেন, একটা না কয়েকটা ভিডিও আছে পডকাস্ট যে খারাপ জিনিস সেটা নিয়ে। হ্যাঁ, সো ওটা নিয়ে খুব একটা চিন্তা আমি করতাম না, কিন্তু ইদানিং দেখলাম ওটা প্রায় লাখখানেকের কাছাকাছি ভিউ হয়ে যাচ্ছে ওই ভিডিওগুলো, যে টু সেন্স যে ফেক। নাফিসের ভয়েসে নাফিস বলতেছে এই জামানায় মানে 20-30 লাখ টাকা কোনো ব্যাপার না, অ্যাজ ইফ নাফিস গোপনে কাউকে এসব কথা বলতেছে, সেগুলো সে কলফাস করাই। কত এফোর্ট দিছে আপনাকে ফেক বানানোর জন্য? এবং আমি কমেন্ট করছিলাম, কতক্ষণের মধ্যে কমেন্ট দেখে ডিলিট। আসলে ও কি করতো, ও যখন যে শব্দগুলো পিক করতো, ও রেগুলার মানুষের কমিউনিকেশনের ওয়ার্ডগুলো ইউজ করতো। তো ফর্মুলা হইতেছে যে কি, যে এত সহজ হবে একটা 6th গ্রেডার ক্লাস 6 এ পড়ছে একটা ছেলে অথবা মেয়ে, সে যেন দেখে বুঝতে পারে এবং সে 0.5 সেকেন্ডে যেন বুঝতে পারে। ইট হ্যাজ টু বি আন্ডার 0.5 সেকেন্ড। টু সেন্সে নর্মালি আমরা কি হয়, কোন ব্যক্তির সাথে এপিসোড করব এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে আমরা কি নিয়ে কথা বলবো, সেইটা নিয়ে কথা বলার জন্য কার সাথে কথা বলা উচিত তখন একটু খোঁজার চেষ্টা করা। এনিওয়ে, আপনার যদি মানে 10-এর উপরে থাকেন আপনি পডকাস্টে, দেন ব্রাদার ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ। দুইটা কারণে মানুষ দেখে, একটা হচ্ছে সাবজেক্টের কারণে অথবা ওই পার্সনটার কারণে। যদি আপনি ফেমাস পার্সন নিয়ে আনেন তখন মানুষজন আউট অফ কিউ, আপনি শাহরুখ খানকে নিয়ে আসলে মানুষজন তো ধরেন ও যদি এখানে হাই কাটে তাও মানুষ দেখবে, ধরেন কথা বিকজ অফ দ্য ইন্টারেস্ট হি হ্যাজ গ্যাদার্ড। সো আমাদের প্রথম থেকে ডে 1 থেকে আমাদের ইয়া ছিল যে আমরা খুব বেশি পপুলার কাউকে নিয়ে আসবো না, আমরা এটাকে টেস্ট আউট করবো, এটা পুরো MVP যেটাকে বলে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। একদম আমরা দেখবো যে কি মানুষজন যেন টু সেন্সেরই ফ্যান হয়, সো ওই সাবজেক্টের যেন ফ্যান হয়। এইভাবে করে আমরা আস্তে 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 করে আমাদের যতটুকু ভিউজ, আমার 1000 সাবস্ক্রাইব হলে, আমার 1000 ভিউজ হলে আমি যথেষ্ট হ্যাপি। কারণটা এইভাবে কমে নাই। হ্যাঁ, এটা তবে আপনি মজা পাবেন কি, এপিসোডগুলো যখন ওই যে লাখের ঘরে চলে যাবে ভিউ হওয়া, তখন আপনি পাওয়া শুরু করবেন যে আপনার এপিসোডের কোন জায়গাটার মধ্যে একটা এরকম হাইক আছে। আপনার এডিটটা আমি করছিলাম, 15 মিনিট কাটতে হয়েছিল, আপনার 2 ঘন্টা ছিল, আপনি এমন এমন জিনিস বলছেন, সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, ওই যে আমি ওটা এডিট করছিলাম, খুব মজা। ইউকে থেকে এসে বলে কি জানি বলে দিয়ে গেছিল। সো ইয়া, দোজ আর দ্য ডেজ। যে আমার মনে আছে যে কি ইভেন আমার স্ট্রিম ইয়ার্ড অ্যাকাউন্টও মনে হয়, ও আল্লাহ, আমরা যে স্ট্রিম করব না ভাই, এই যে আমরা যে স্ট্রিম করব স্ট্রিম ইয়ার্ডে, সো ওটাও নিছিলাম আমিনের কাছ থেকে ধার করে। না ফার্স্টে ধার করে করতেছিলাম, তারপরে $25 পার মান্থ করে আমরা খরচ করতেছিলাম। অনেকদিন পর আমরা বলছি এই ওয়েট, আমাদের তো এত টাকা খরচ, ততদিন আমরা অনেক টাইপের এক্সপেরিমেন্ট করছি ভাই, অনেক টাইপের এক্সপেরিমেন্ট করছি। বিকজ ভালো ওয়েবক্যামও হইতে হবে। দেখেন আমার ওয়েবক্যামটাও একটা মানে রেগুলার ওয়েবক্যাম হলে হবে না। আই রিমেম্বার কত 8-10 হাজার টাকা দামের ওয়েবক্যাম। সো ইউ আন্ডারস্ট্যান্ড, এইগুলো করতেছে ক্যামেরা না 30,000 টাকা, ক্যামেরা। হ্যাঁ, আমার ক্যামেরাটা করতে হয়েছে না, ও তো কারেন্টলি রানিং করে যাচ্ছে কন্টেন্ট, ওর তো কিছু সেটআপ আছে, ওর মাইক আছে, এটা আছে, ওইটা আছে। আই হ্যাড টু ইনভেস্ট। আপনি তো মানে ইউএসএ থেকে নিয়ে আসছিলেন এগুলো? আরে আমার শোন, কি সুন্দর ইউএসএ থেকে নিয়ে চলে এসেছি। ইউএসএ তে রাস্তাঘাটে আছে ধরে না কেন আমি বলতেছি, আপনি তো ইউএসএ তে কন্টেন্ট বানাইছেন, তো আরে ভাই ওটা তো ওই সময় তার কন্ডেন্সার মাইক দিয়ে করতাম না ভাই, তখন কন্ডেন্সার মাইক দিয়ে করছি। তবে এটা ঠিক, খালিদ ফারহানের কথা বলি, ও কিন্তু আমাদের 2টা মাইক। ও ইয়া বাই দ্য ওয়ে, ইয়া থ্যাঙ্কস খালিদ ফারহান। ইয়েস, ও আমাকে দুটো আমার কাজে লাগে না, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সরি ইয়া থ্যাংক ইউ। আজকে বলতেছিলাম আমি ওয়ালি ভাইকে যে খালিদ ফারহান ভাই এমন একটা মানুষ, নরমালি হয় কি ও মানুষ মনে করতে পারে যে ও তো কন্টেন্ট ক্রিয়েটর, এসে হয়তো আমার কম্পিটিশন ভাববে, ভাব মারবে, সে কি করবে, হয় সে চুপচাপ থাকবে, নাইলে ডিপ্রমোট করা শুরু করবে। কিন্তু ভাই প্রমোট করবে যে তাও আবার এইটা মানে কোয়াইট মানে হাইলি আনএক্সপেক্টেড, এন্ড দ্যাটস হোয়াট হি ইজ ডুইং। আমাকে আমার পডকাস্ট চ্যানেল প্রমোট করে দিয়েছে, আমি তারা বলিও নাই, নিজেই করছে, লাইক আপনাদেরও করছে। এবং মানে ও ব্যক্তি হিসেবে কিন্তু মানুষ, আলহামদুলিল্লাহ। আমার বই ভাই আমি রিগ্রেট করি, খালিদ ফারহানকে আমি একটা বই গিফট করতে পারি নাই, কিন্তু সে আমার বইয়ের প্রমোশন করে দিয়েছে, ঠিক আছে। সো আমি ভাবছি নেক্সট টাইম আসলে আমার 4টা বই একসাথে গিফট করব হিসেবে আসলে খুব অ্যাপ্রিশিয়েট করে। এবং আমাকে আমার এই পডকাস্টের ব্যাপারে ও আমার বলছিল, আমি বললাম ভাই আমার পডকাস্ট কত এক্সপেন্সিভ, আমি কি নাফিস সেলিম ভাইদের মতো দিয়ে করো ওয়েবক্যামে, তাহলে খরচটা হয় না। তো বললাম ভাই করতে পারেন, কিন্তু আসলে কম্পিটিশন বেড়ে গেছে, তো আমার সাজেশন হবে একটু দেরি করে হইলেও টাকা পয়সা জমায় আপনি স্টুডিও সেটআপে শুরু করেন,
তাইলে আপনি কম্পিটিশনে আগায় থাকবেন। নাফিস সেলিম যে সময় করছে ওই সময় যদি আপনি করতেন তাইলে আপনি বলতাম যে আপনি করেন ওয়ার্ক, কিন্তু এখন ইটস অলরেডি টু লেট। কম্পিটিশন পাবলিক মানে খাবে না আপনার পডকাস্ট। হ্যাঁ, স্টুডিও সেটআপটা হলে আপনি আগায় থাকতে পারবেন। এটা বলছে 2023 শুরুতে না জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাই আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, আপনি কি একটু ফিল পেতেছেন যে ক্যামেরা আছে আমাদেরকে রেকর্ড করতেছে? হ্যাঁ। ও আচ্ছা, আমি না টোটালি আপনার সাথে আপনার ডিসকাশনে আমি যে ভাই এই ছেলেপেলেগুলো আমাদের সাথে আড্ডা মারুক, লিটারালি লেটস টক। তো না, আমি এরকম পডকাস্টে আমি চাইছি। ওটা অডিয়েন্স আসলে অডিয়েন্সের জন্য কতটা ফ্রেন্ডলি হয় আই ডু নট নো, বাট দরকার নাই। না না না, এটা বলেন না, এটা কেটে দিও, এটা কেটে দিও আমার, এটা কেটে দিও দরকার। আমি একটা বাট উই ফিল কানেক্টেড না, এই কানেকশনের এই কানেকশনটা আমি আসলে বুঝছিলাম না যে ক্যামেরা রোলিং। I can see and I could also feel that ক্যামেরা রোলিং দূরের কথা, এই যে লাইট জ্বলে আছে দূর, আমি এটাও ভুলে গেছি। তো আমি কেন তো বলি ভাই, আমি কন্টেন্ট লেখালেখি আলহামদুলিল্লাহ আমি করি হচ্ছে নিজের জন্য। মানুষ যদি এটা থেকে বোনাস কোনো লেসন পায়, এটা আমার জন্য বোনাস। মানুষ যদি এখান থেকে ডিরাইভ করে, খেয়াল করে দেখছি ভাই, যখনই আমি মাখলুককে খুশি করার জন্য কিছু বানিয়ে দেখছি, এটা ব্যাকফায়ার করছে। যখন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওদের জন্য কিছু করতে করছি, ট্রিটমেন্টলেসে সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবং এইটা আমি একটা প্রায় এই কোটেশনটা করি যে হুমায়ুন আহমেদকে একবার বলতেছিল যে আপনি কি সমালোচকদের পাত্তা দেন, মানে কথা সমালোচক এত কিছু বলে আপনি কিছু বলেন না, বলে না পাত্তা দেন বলে কেন? তখন হুমায়ুন আহমেদ যা বলছে, খুব মজার একটা ঘটনা বলছে, কিন্তু পার্সোনালি খুব ফানি গাই ছিল। বলছে একজন, আমি একটা বই বের করলাম তো উপন্যাস, তো একজন সাহিত্য সমালোচক সে এই সমালোচনা পেপারে ছাপাইছে, বলে সেই পেপারে পড়তেছি আমি, আমার বইয়ের সমালোচনা, সাহিত্য সমালোচনা আমি পেপারে পড়তেছি, এবং ওইটা মেইন স্ট্রিম নিউজ পেপার। সে দেখছে এরকম কবিতার বইটা ভালো হয় না খুব একটা, ছন্দ মিলে ঠিক আছে, কিন্তু আর ছন্দ মিলটা আরেকটু সুন্দর হয়ে যেত। বলে আমি দৌড়ে সেলফে গেছি যে আমার কোনো কারণে, অলৌকিক কারণে আমার উপন্যাসের বইটা কবিতার বই রূপান্তরিত হইল কিনা। ঘটনা হয়েছে ওই শালা বই পড়েই নাই, ও আমার বইটা না পড়েই সমালোচনা লিখছে। এখন থেকে আমি ডিসিশন নিচ্ছি যে সাহিত্য সমালোচকদের কখনোই আমি পাত্তা দিব না। আমার কাছে আমার যে লেখাটা ভালো লাগে ওইটাই বেস্ট, আমার কাছে আমার যে লেখাটা খারাপ লাগে ওইটা খারাপ। সমালোচকরা মানে দুনিয়ার সব সমালোচক যে আমার কোনো সাহিত্য, আমার সাহিত্যের বেস্ট বলে বা ওয়ার্স্ট বলে, আই ওন্ট গিভ এ ড্যাম অ্যাবাউট দ্যাট। তো ওই কারণে আমার মনে হয়েছে যে ভাই, সমালোচনা যারা করবে ওরা করবেই, যারা আপনার আমার রিয়েল অডিয়েন্স, যারা ভ্যালু নিতে আসছে প্রলয় হাসানের কথা থেকে, সাজ্জাদের কথা থেকে, নাফিস সেলিমের কথা থেকে, তারা শুনবে ভাই, ক্যান গ্যারান্টি ইউ, তারা লাস্ট সেকেন্ড পর্যন্ত শুনবে, নো ম্যাটার ইফ ইজ 1 hour or 2 hours। যারা আমাদের অডিয়েন্স না, যারা আমাদের ছিদ্রান্বেষণ, ভেরি কঠিন একটা ওয়ার্ড, ছিদ্রান্বেষণকারী, মানে যারা পিকিং করবে, ঠিক আছে, তারা এতক্ষণ মানুষের খুব ধরে বলে 2 মিনিট করবে, পডকাস্ট ভালো হয়নি, আর বাবা তুমি তো দেখছোই 2 মিনিট, 1 ঘন্টার একটা পডকাস্ট তুমি 10 মিনিট 2 মিনিট দেখে যদি তুমি জাজ করো, ফেয়ার হইল না। সো আমি আসলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি আরেকটা জিনিস ইন্টারেস্টিং, এটা ওগুলো খুব একটা বলা হয় না, কিন্তু দেখলাম যে একটা ভিডিও আছে, বুঝছেন, একটা না কয়েকটা ভিডিও আছে পডকাস্ট যে খারাপ জিনিস সেটা নিয়ে। হ্যাঁ, সো ওটা নিয়ে খুব একটা চিন্তা আমি করতাম না, কিন্তু ইদানিং দেখলাম ওটা প্রায় 1,00,000-খানেকের কাছাকাছি ভিউ হয়ে যাচ্ছে ওই ভিডিওগুলো, যে টু সেন্স যে ফেক, বা অমুক যে ফেক, তমুক যে ফেক। খারাপ লাগার জায়গাটা কি জানেন, সেটা হচ্ছে এই ভিডিওগুলোর নিচে যারা বলতেছে যে থ্যাঙ্কস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য, মানে কিছু ছেলে পেলে ভ্যালু পাইতো, ওদেরকে আবার নেগেটিভ দিকে নিয়ে যাওয়া, এইটা একটু খারাপ। যে হ্যাঁ, আমি যদি এখন একটা ভিডিও বানাই যে পডকাস্টের মুখোশের আড়ালে আসলে কি হয় দেখুন, হ্যাঁ ওইটা ভিউ হবেই তো, নেগেটিভ ফালতু কথা, এবং সত্য কথা বললে তো ভালো হইতো, মিথ্যা কথা দিয়ে একদম ভরপুর মিথ্যা কথা। নাফিস, আমরা একটা ইভেন আমরা নীল নাফিসের সাথে একটা এপিসোড করার পরে, ওটা তো ওই যে মানে ও বলছিল না, ও খুব সুন্দর একটা এপিসোড হলো, ওর পরে আমরা হ্যাঁ ভাইরাল হলো। খালিদ ফারহানের সাথে একটা এপিসোডে নাফিস কি করলো, মজা করে আমরা একটা ইন্ট্রো তৈরি করলাম যে নাফিস সাথে ছিল নীল নাফিস, আর খালিদ ফারহান সাথে ছিল হচ্ছে নাফিস সেলিম, এইরকম করে আমরা একটা ছোট্ট একটা ইন্ট্রো করলাম। ওইখানে ও মজা করে বলতেছে যে ভাই এখন 20-30 লাখ টাকা কামানো কোনো ব্যাপার না, মজা করলো না, মজা করার পর তো ওখান থেকে কাট করে বলতেছে যে হা হা হা, এরকম কি করলো, এরকম একটা ডকুমেন্টারি ভিডিও বানাইছে, সেখানে নাফিসের ওই মজা করার কথাটাকে কাট করে নিয়ে নাফিসের ফেস দেয় নাই, দিছে কি ভয়েস, মানে ফোন রেকর্ডিং এর ভয়েসে কনভার্ট করছে,
করে এভাবে আরো দেখাচ্ছে, realistic করার জন্য। এভাবে দেখাচ্ছে ওইদিকে নাফিসের ভয়েসে নাফিস বলতেছে এই জামানায় মানে 20-30 লাখ টাকা কোনো ব্যাপার না, অ্যাজ ইফ নাফিস গোপনে কাউকে এসব কথা বলতেছে, সেগুলো সে কলফাস করাইলো। কত এফোর্ট দিচ্ছে আপনাকে ফেক বানানোর জন্য। এরকম হয়, এটা আমি এবং আমি কমেন্ট করছিলাম, কতক্ষণের মধ্যে কমেন্ট দেখি ডিলিট। আসলে এটা স্বাভাবিক। আপনি আর এটা নো দিতে কমেন্ট করছিলাম হচ্ছে ইয়া থেকে কমেন্ট করছিলাম, যে আমি বলছিলাম ভাই আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট ইউ হ্যাভ স্টার্টেড মেকিং কন্টেন্ট, আপনি ভালো চেষ্টা করতেছেন, কিন্তু আপনি falsified না আমি 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 তাকে কোনো ইয়া করিনি। আমি বলছি ভাইয়া আপনি একটু খেয়াল রাখেন প্লিজ, যেটা করি নাই সেটা বলেন না, তাহলে কি হবে আমাদের ভুলগুলা আমি তখন ও তো মিথ্যা বলে, আপনি সত্য বললেও তো পরে আমি আর ভাববো যে এদের কথা দেখার, ওই লোকটা তো সত্যও বলতে পারতো, বলে নাই, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটাই না, এটা আসলে আপনারা তো দুইজন, আমি খালিদ ফারহানের পিছনে কত মানুষ তাকে ভিরিফাই করার জন্য, তাকে মানে খারাপ প্রমাণ করার জন্য কত কিছু যে করছে ভাই। আপনি এটা নিয়ে যদি খালিদ ফারহানকে করতে চাই, আমি একটা প্রশ্ন করছিলাম যে ভাই আপনি কমিউনিটির মানুষজন কোন পাকা ধানে মই দিয়েছেন, এরা আপনার পছন্দ করে না, তখন সে কতগুলো কারণ বলছিল। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে শুরুর দিকে বলে ভাই তার কিছুদিন পর পিকনিক করে, সমিতি করে, তার ভাবছেন এইগুলো বাদ দিয়ে ছেলেপেলে স্কিল ডেভেলপ করে। এই কথা কেন বলছি আমি, এটা আমাকে বেসিক্যালি সে অফ দ্য রেকর্ড বলছিল বারান্দাতে, যখন আমার কন্টেন্ট মার্কেটিং শুট হয়েছিল আমিন হান্নানের গুলশান স্টুডিওতে। এটা ডিরেক্টলি আমার স্টুডিওতে বলে নাই, যেহেতু এটা অন রেকর্ড হচ্ছে, কিন্তু ঘটনা ঘুরে ফেরে ওইটাই নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তো আমার বলতেছিল প্রলয় ভাই দেখেন আমি কই এখন তারা কই, মানে আমি গর্ব করে বলতেছি না, কিন্তু তাদের দেখেন তাদের কারো খুঁজেও পাবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো আমার মতো আছি, মানে সেটা তার মতো গ্রো করছে। দেখেন 17 লাখ সাবস্ক্রাইবার, তার ইউনিক অর্গানিক সাবস্ক্রাইবার, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ হিজ লাইফ, রাইট? মাশাআল্লাহ। কিন্তু এই সেম খালিদ ফারহানের ঘটনা, এই কাটপিস করে ভেরিফাই করা এবং মাল্টিপল টাইমস করেছে। এগুলো করতে করতে আমি বলতেছি বলে এগুলো অনেকটা কমছে, এখন আর অতটা হয়। সো এগুলো হবে আপনাদের সাথে, আমার সাথেও হবে এগুলো। ভাই আমার প্রশ্নটা ছিল যে আপনার পার্সোনাল যে নাফিস সেলিম, যে আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেটার সাবস্ক্রাইবার কি টু সেন্স পডকাস্টের ভিউ বাড়াতে হেল্প করছে কিনা ইনিশিয়ালি যখন আপনি মাত্র লঞ্চ করেছেন? ডেফিনেটলি হেল্প করছে, ডেফিনেটলি। বাট আমাদের সো আমরা যখন একদম শুরু করতেছি, আমাদের পারপাসটা ছিল যে টু সেন্স পডকাস্ট শুড বি লার্জার দেন আস। মানে টু সেন্স পডকাস্টে আমি সাজ্জাদ, আমরা এখানে হিরো বা আমরা এখানে মেইন হাইলাইটেড হবো, এটা আমাদের কখনোই উদ্দেশ্য ছিল না। সো টু সেন্সের আমার ভিশন ছিল, আমাদের ভিশন ছিল যে টু সেন্স, হ্যাঁ, এটা ইটসেলফ হ্যাজ টু বি আ ব্র্যান্ড, ইট ইজ ব্র্যান্ড, বাট ইট হ্যাজ টু বি বিগার দেন আস, যেভাবে বলতেছে। এটার মুজিজা আছে, কিন্তু সরি মুজিজা না, এটাকে কি বলে, এটার মাহাত্ম্য আছে, কিন্তু বিগার দেন আস এর অর্থ কি? হ্যাঁ, বিগার দেন আস ডিফাইন করিস, পার্সোনাল থেকে বেশি সাবস্ক্রাইবার থাকে, না এইটাই ব্যাপারটা হচ্ছে যে কি মানুষজন নাফিস সেলিমের ফ্যান না হইলেও সে যেন টু সেন্সের ফ্যান হয়। মানে ব্যাপারটা হচ্ছে কি দে ডোন্ট হ্যাভ টু বি ফ্যান অফ নাফিস সেলিম টু ওয়াচ টু সেন্স পডকাস্ট। টু সেন্স পডকাস্টের ফ্যান বেশি আলাদা, বুঝছেন? সো বাট শুরু যখন করতেছি, অবশ্যই আমার সাবস্ক্রাইবার ফলোয়ার্স যেটা ছিল, এন্ড ইট ওয়াজ এ ভেরি স্ট্র্যাটেজিক মুভ। আমরা পুরো একদম 0 থেকে 20,000 সাবস্ক্রাইবার্স পর্যন্ত আমার ইয়াটা ছিল যেন আস্তে আস্তে, কারণ পডকাস্ট তো নতুন একটা জিনিস, মানে এটা খাওয়াইতে হবে মানুষকে, বুঝাইতে হবে জিনিসটা। তো তখন এটা অবশ্যই আমাকে হেল্প করছে এবং এটা আমার স্ট্র্যাটেজির একটা অংশ ছিল। তো এটা আমরা করছি। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আপনাকে বলি, যেটা হয়তো অনেকে মজা পাবে। আমরা শুরু করি 7 জুন বা 7 জুলাই 2022-এ প্রথম এপিসোডটা আমরা আপলোড করি টু সেন্স পডকাস্টে। আমাদের মোটামুটি 10 মাস লাগছে 0 থেকে 20,000 সাবস্ক্রাইবার যেতে। আমাদের তারপরে প্রবাবলি 5 না 6 মাস লাগছে 20,000 সাবস্ক্রাইবার থেকে 2 লাখ সাবস্ক্রাইবার চাইতে। সিগনিফিকেন্ট গ্রোথ, এক্সেলেন্ট। মানে বুঝতেছেন চেঞ্জেসটা বল, ওয়েব থেকে ফিজিক্যাল। আমরা মানে কারণ ওই যে 20,000 এর পরে আমরা ওয়েবক্যামে চলবো, ওয়েবক্যাম থেকে আমরা স্টুডিওতে শুট করেছি, রাইট? সো এই যে জিনিসটা করতেছি আমরা এমন র্যান্ডমলি করতেছি। আমাদের প্রত্যেকটা গেস্ট বলেন, এপিসোড বলেন, এভরিথিং। কালকেও আমাদের শুট আছে, 2টা এপিসোড শুট আছে ইনশাআল্লাহ। ইন্ট্রো কি হবে, থাম্বনেল কি হবে, টাইটেল কি হবে, এই টাইটেল আরো 4টা-5টা, এগুলো নিয়ে প্রচুর আমি কিন্তু চিন্তা করতে হয়, প্রচুর ডিসকাস করে। হ্যাঁ, কোন জায়গায় স্ট্রাগল আছে, তুই একটু দেখ কিভাবে হবে, এভাবে উই ট্রাই টু কোঅর্ডিনেট আর কি। আমার ওই জায়গায় আমার প্রথম দিকে তো আমাকে শিখতে হয়েছে অনেক, ও আমাকে শেখাচ্ছিল প্লাস নিজে কাজ করতেছিল। ভিডিও এডিটটা আমি নিজে করে ফেলতে পারতাম, কিন্তু একটা টাইটেল দেয় কিভাবে,
টোটালি একটা নতুন দুনিয়া। কেন এই জায়গায় আমি আপনাকে মজার জিনিস বলি, আমি আমার 2015-তে আমার ক্যারিয়ার যখন শুরু করেছিলাম, আমি জার্ভিস ডিজিটাল নামে একটা কোম্পানিতে কপিরাইটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলাম, যদিও আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম। এই যে কপিরাইটিং এর সময় কিন্তু সুন্দর শব্দ এগুলো শেখা লাগে। তার আগে আমি কবিতা টবিতা লিখতাম, তো আমাকে যখন ও বলতেছিল দোস্ত তুই টাইটেল দে, আমি কিন্তু ভাই সুন্দর বাংলা শব্দ মিশিয়ে এমন ছান্দসিক টাইটেল তৈরি করছিলাম যা হয়ে যাচ্ছিল অনেকটা একটু আগের দিনের নিউজের হেডলাইন অথবা কোনো কাব্যিক বইয়ের। আচ্ছা, তো না 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 না, ব্যাপারটা যে ও বলছে, হ্যাঁ ও একসেপ্টই করা হয়নি। হ্যাঁ ও যেটা বললো এক্স্যাক্টলি, ও যেটা বললো আমরা তো অনেকগুলো টাইটেল করলাম, তার মধ্যে থেকে একটা নিব। ওর একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে কি ওর শব্দ ভান্ডার এত নাই, ওর বাংলায় ওর ভোকাবুলারি কম, ও ইংরেজিতে পড়া করছে, ও বাইরে বাইরে ইয়ে করছে। ও যখন বাংলা বলে, ইভেন ও বাংলা এখনো যদি বাংলা লেখে, ও আসলে ইংরেজিতে বাংলা লেখে, কিন্তু বাংলা কম লেখে, ও যে টাইপও করে ইংরেজিতে বাংলা লেখে, বাংলিশ টাইপের। সো ও কি করতো, ও যখন যে শব্দগুলো পিক করতো, ও রেগুলার মানুষের কমিউনিকেশনের ওয়ার্ড গুলা ইউজ করতো। ও এমন কোন, যেমন আমি বললাম যে যেমন প্যারা খাওয়া এই টাইপের কোন, এগুলো যেমন আমি বললাম কি বলে বিজনেসের আড়ালে যেই কি বলে ছদ্মবেশী, হ্যাঁ না না লুকানো তো ভালো শব্দ, ভালো শব্দ। এই যে কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে দিয়ে মজা করে আমি বললাম দারুণ শোনাচ্ছে, বলে তুই একাই মজা পাইছিস, তুই একাই মজা পাইছিস না, তুই একাই বুঝছিস। রেগুলার পিপলের ভাষায় কথা, এটা ফর্মুলা হইতেছে যে কি, যে এত সহজ হবে একটা 6th গ্রেডার ক্লাস 6-এ পড়ছে একটা ছেলে অথবা মেয়ে, সে যেন দেখে বুঝতে পারে এবং সে 0.5 সেকেন্ডে যেন বুঝতে পারে। It has to be under 0.5 second, not 1 second. এটা আনসেন কিভাবে থাম্বনেল কপিতে বা টাইটেল? জানি না ভাই, হয়তো পড়াশোনা আলহামদুলিল্লাহ ভাই জ্ঞানে আসছে, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। আমি আপনার যেহেতু এই সময় সুযোগ আমি বলে দেই অডিয়েন্সের জন্য উপকারী হবে। আচ্ছা অডিয়েন্স আমি আপনার সাথেই ভাই বলি, হ্যাঁ লিটারালি আমি আপনাকে বলি, আচ্ছা কোন একটা এপিসোড আপনি এখন ডিজাইন করতেছেন, আচ্ছা এপিসোড ডিজাইন করতেছেন বলতে আপনি ফার্স্টে কি টপিক নিয়ে কথা হবে এটা প্ল্যান করতেছেন। 2 সেন্সে নর্মালি আমরা কি হয়, কোন ব্যক্তির সাথে এপিসোড করব এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে আমরা কি নিয়ে কথা বলবো, সেইটা নিয়ে কথা বলার জন্য কার সাথে কথা বলা উচিত তখন একটু খোঁজার চেষ্টা করা, এবং সে ডেলিভারি আদৌ দিতে পারবে কিনা ঠিক মতো, এটাও আবার ইম্পর্টেন্ট। এখন আমরা সবসময় সবকিছু একদম 100% ফিগার আউট করতে পারি না। অনেক সময় মনে হয় যে এই মানুষটা লেখা পড়ছে এই পড়ছে উনি ভালো বলবে, তাই বলে সবসময় হবে না, আমরা আমাদের মতো চেষ্টা করি। এখন তাহলে এই যে পুরো এপিসোডটা কি ফাইনালি মানুষ দেখবে সেটা হওয়ার আগে কল্পনাটা শুরু হয়ে গেছে অনেক আগে ভাই। ফার্স্টে একটু টপিক সিলেক্ট করো, বা নাফিস যে জিনিসটা ট্রাই করাইছে আমাদেরকে দিয়ে এবং আমাদের টিমের মধ্যে এটা এখন প্র্যাকটিস আছে, টপিক সিলেকশন না টাইটেল সিলেকশন। তার মানে কি আমি আপনাকে বলতেছি টেকনোলজি নিয়ে একটা এপিসোড করা দরকার, এইভাবে না, একটা টাইটেল বলে নিয়েই যে এইরকম একটা এপিসোড হওয়া দরকার। আমরা বলি না যে আইটির জন্য আইটি সেক্টরের একটা এপিসোড, আমরা কথা বলি কি এরকম টাইপের যে আইটি সেক্টরে আমার ড্রিম জব পাবো কিভাবে। একটা এক্সাম্পল দিই, এটা হতেছে আমার গুগল কিপ, এখানে আমি সব লিখে রাখি। হ্যাঁ জাস্ট আমি আপনাকে বুঝাই, এখানে একটা দেখেন লেখা আছে লাখ টাকার চাকরি ছেড়ে এখন মাসে কোটি টাকার ব্যবসা বা সামথিং লাইক দ্যাট। এইটা আমি অনেক আগে লিখে রাখছি, এই টাইটেলটা মারুফ লিয়াকত ভাইয়ের সাথে আমি এপিসোড করছি, যেটা এটা লেখার আমি লিখছি কিন্তু অনেক আগে। এইটা নিয়ে একটা এপিসোড আসবে, হু ইজ দ্য রাইট গেস্ট আই ডোন্ট নো ইয়েট, বাট আমি মনে মনে খুঁজতেছি কে গেস্ট কে হইতে পারে। যখন দেখলাম মারুফ লিয়াকত ভাই, এটা তো পারফেক্ট, আপনি আসেন। আচ্ছা এরকম আপনার তাহলে পুরো উল্টাটা করতেছি, আমি এটা বলি রিভার্স ইঞ্জিনিয়ারিং ভাই, পুরো রিভার্স। আরো বলবো আপনাকে, আরেকটা বলি, আরেকটা এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে যেটা এখনো এপিসোড হয়নি, কিন্তু আমি জানি যে এটা করলে ভালো হবে। যেমন এখানে আরেকটা ছিল, আমি ডিলিট করে বলেন, আমি করে ফেলি তাহলে আপনার যেটা হইতেছে যে কি বলে যে আপনি চাকরি ছেড়ে ব্যবসাতে ঢুকবেন কিভাবে, এটা আমি মুভির ভাইয়ের সাথে করছি।
কিন্তু এইটার টাইটেল মুভির ভাইকে যখন চিন্তামন আমি তার আগে আমি টাইটেল লিখে রাখছি। আই ওয়াজ জাস্ট লুকিং ফর দ্য রাইট পারসন। এই জিনিসটা ডেলিভারি কিভাবে দিবে, কোয়েশ্চেন তো আমি থ্রো করবো অডিয়েন্সের অ্যাঙ্গেল থেকে। প্লিজ স্যার গো হেড। তাহলে দেখেন, ও একদম এক্সাম্পল ধরে আপনাকে দেখালো। আমরা টাইটেল নিয়ে কাজ করার চেষ্টা করি, কেন? আগে টাইটেল সিলেক্ট করে তারপর গেস্ট সিলেক্ট করে না কেন? এটা রিজনটা একটু চিন্তা করেন আপনি, রিজনটা একটু চিন্তা করেন। আমি বুঝতে পারছি। রিজনটা হচ্ছে আমরা টার্গেট অডিয়েন্স, মানে মার্কেটিং এর ভাষায়, হ্যাঁ, আমি আমার অডিয়েন্সের হয়ে ভাবা শুরু করছি, যেন সে কখনো এটাকে ক্লিক বেট মনে না করে। আমি টাইটেল নিয়ে চিন্তা করে করে আসলে মানুষটাকে দিয়ে কথা বলাইলাম, তাহলে অডিয়েন্স কখনো বিট্রেড ফিল করবে না যে আমি তো এটা শুনতে চাইছি, তুমি তো বলছো আরেকটা। অডিয়েন্সের কিন্তু ভাইয়া এই 1 ঘন্টা সময় যে দেয়, এটা কিন্তু অনেক দামি সময়। সে 1 ঘন্টা তার বাচ্চার সাথে খেলতে পারতো, সে তার বিজনেস শুরু করতো। কিন্তু রিয়েলি এটা ম্যাটার করে। যেমন আমার যে খালিদ ফারহানের সাথে যেটা আমি করছি, সেটা থাম্বনেল ডিজাইন কপি সব কিন্তু খালিদ ফারহানের করা। আমি জানি এটা ও করছে না, হ্যাঁ না, ওর টিম আছে। তো ও দেখছে কোনটা, মানে বলেন কথাটা বুঝে বলেন, মানে কোনটা কাজ করে কিনা জিজ্ঞাসা করছে। খালিদ ফারহানের সাথে যে পডকাস্টটা হইছে, হ্যাঁ, থাম্বনেলটা ডিজাইন করছে খালিদ ফারহানের টিম। ওকে। এবং থাম্বনেল কপিটাও, টাইটেলটাও আমি জানি না ওটা ইয়ে করা কিনা। হ্যাঁ, টাইটেলও দিছে, থাম্বনেল কপি আর ইয়ে টাইটেল সব দিছে। টাইটেলটা খালিদ ফারহান দিছিল আমাকে বলছিল, ভাই আপনি এটা দেন, এটা যদি না কাজ করে আপনি এটা দেন। নিজ থেকে দিছে, আমি চাইনি। সো দেখতেছে যে কাজ করতেছে না, বিউটি আসতেছে না, এই কারণে হি জাস্ট ট্রাইং টু হেল্প মি। সো আই এম সো থ্যাঙ্কফুল টু হিম। তো এখন কিন্তু আমি খেয়াল করে দেখলাম টপিকের সাথে কোনো মিলই নাই বলতে গেলে। ও কি দিছে থাম্বনেল টাইটেলটা, কিভাবে একটা জিনিস কোনো কিছু শুরু করতে হয়, এইটুকুই। আচ্ছা, আমার মনে হয় এটাও দিছে এই কারণে, কারণ ইট ওয়ার্কড অন খালিদ ফারহান। খালিদ ফারহান আপনার ক্ষেত্র তো কাজ করছে, আমার সাথে কাজ করতে পারি, কারণ এটা খালিদ ফারহানের কন্টেন্ট, আমার কন্টেন্ট না। মানুষ খালিদ ফারহানের কথা শোনার জন্য আমার চ্যানেল আসছে, আমার কথা শোনার জন্য। মানে ক্রেডিট গোস টু হিম, নট মি। না, এই কারণে এটা কাজ করছে। আপনি এখানে যেটা আসলে যেই সময়টা আপনি থামাইছেন, আমি বুঝতে পারতেছি আপনি প্রশ্নটা করলেন যেটা, সেটা হচ্ছে আমি বললাম মানুষ ক্লিক করার পরে যেন সেই সাবস্টেন্সই পায়, রাইট, সে রিলেটেবল কন্টেন্ট। এখন আপনি বললেন যে এইটা না করেও তো রেজাল্ট আসতে পারে। ব্যাপারটা কি হয়, অডিয়েন্সের লয়্যালটি তৈরি হবে না। কিন্তু খালিদ ফারহান তো সেটাই করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা দিয়ে পাচ্ছে না ওর। আমি মেবি ভাই ওই জায়গায় আপনার সাথে একমত হবো না। এই কারণে আমি এই মুহূর্তে ওর চ্যানেলে যদি ঢুকি, ও মনে করেন ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে থাম্বনেল টাইটেল লেখা, আমি জানি এটার ভিতরে এটাই আছে, না এটাই আছে, কিন্তু ওরকম নাই। ফর এক্সাম্পল লেখা হচ্ছে ইরানকে, এরকম একটা দেখলাম যে ইসরায়েলকে ধসাই দিল, হ্যাঁ ইরান, এরকম একটা টাইটেল। পরে ভিডিওতে বলছে যে আপনারা এটা দেখে আসছেন, কিন্তু আসলে এটা না, বাংলাদেশি মিডিয়া ইরানকে হাইলাইট করে। না, আসল ঘটনা হচ্ছে ইরানের কিন্তু খবর আছে, দেখেন। বাংলাদেশি মিডিয়া গুলো করে না, কারণ কি, ওরা আপনার চায়, ক্লিক বেট দিয়ে ওরা ভিউ চায়, কিন্তু আপনারা অরিজিনাল নিউজটা পান। এখানে ইরানেরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা আপনার নিউজ পাচ্ছেন না। কিন্তু ক্লিক বেটের জন্য, টিআরপির জন্য, ভিউর জন্য এখানকার ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটাররা, সাংবাদিকরা, টিভি চ্যানেলগুলো আপনাদেরকে ওই নিউজটা দিচ্ছে না। দেখেন আপনারা কিন্তু আমার এটা পরে যাচ্ছে এই ক্লিক বেটের জন্য, ওইটা বলে দেয় আবার। তার মানে হচ্ছে রিলেটেবল না থাকলেও ওইটা দিকে চলে আসে। মানে আমি আপনার কথা সব বুঝছি, আমি আপনাকে ভাই পুরো গেমটা বলি। সেটা হচ্ছে দুইটা জিনিস দ্বারা ডিফাইন করে। একটার নাম হচ্ছে CTR, ক্লিক থ্রু রেট, আর একটা নাম হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন, AVD। ভাই আপনি যদি এভাবে লেখেন যে এরকম নিউজ ভাইরাল হয়েছিল অনেকবার, অনেক রকম, যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস আর নেই, দারুণ CTR পাইছে, কিন্তু ক্লিক করার পর বাউন্স রেট বেড়ে গেছে। আপনি গালিগালাজ করতেছেন কেন? ওখানে লেখা যে মনে করেন ইউক্রেনের কোন এক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর নাম হইতেছে জেমস, সে আর নাই। কারণে আমার কন্টেন্টে দেখছি 20 মিনিটের পরে ফলো করছে, তো 15-20 মিনিট পরে একদম এই কি বলে 20 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন 15, ইটস মানে না সরি 20 মিনিট, আমি 20 মিনিট বেশি বলছি, 10 না 12 মিনিট ছিল। এনিওয়ে, আপনার যদি মানে 10 এর উপরে থাকেন আপনি পডকাস্টে, দেন ব্রাদার ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে জাজ করতে হবে নাম্বার অফ অডিয়েন্স দিয়ে। একদম ধাপ করে নিয়ে গেছে। না আবার আসে নাম্বার অফ অডিয়েন্স দিয়ে, আবার আপনাকে একটু জাজ করতে হবে যে আমার অডিয়েন্স সংখ্যা আমি ধরলাম হচ্ছে 10,000, তখন আমার এভিডিটাকে আমি একরকম জাজ করব। আমার অডিয়েন্স সংখ্যা অনেক বড় হয়েছে,
তখন আমার এভিডিটা কিন্তু কিছুটা ফ্ল্যাকচুয়েট করবে। এটা ম্যাথমেটিক্যাল আবার একটু কারেকশন করে দিই। অডিয়েন্সের থেকে ব্যাপারটা হচ্ছে কত মানুষ ভিউ করতেছে, এটা আবার ম্যাটার করতেছে। কারণ অডিয়েন্স আপনার 10,000 হোক আর 10 লাখ হোক, ভিউয়ারশিপের উপরে, হ্যাঁ সাবস্ক্রাইবার্স, ভিউয়ারশিপ মানে ভিউয়ারশিপ রুল অফ থাম হচ্ছে আপনার ভিউজ যত বেশি হবে আপনার আস্তে আস্তে ড্রপ করা শুরু করবে। সো এভিডিটা আস্তে আস্তে কমতে থাকবে, বাট ইউ গেট মানে আইডিয়া যে 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট ইজ গুড। 10 মিনিট মানে হচ্ছে 60%, হ্যাঁ তাই না? আপনি যদি 1 ঘন্টার, সরি 6% না, 60 মিনিটে 10 মিনিট, ওটা সমস্যা না। মানে কথা হচ্ছে ভাই, আপনি 60 মিনিটের মধ্যে আপনি দেখা যাচ্ছে 10 মিনিট যদি ধরে রাখতে পারেন তাহলে অনেক ভালো করতেছেন। কারণ আপনি তো এখানে নাটক বানাচ্ছেন, তো আপনি তো এটা এমন জিনিস বানাচ্ছেন। কথা বলছি ভাই 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে মাত্র 10 মিনিট, সেটা আবার ভালো না 10 এবিডি হিসাব করে কিভাবে? একটা হচ্ছে সিটিআর জিনিসটা কি, 100 মানুষ দেখলো, 100 মানুষের কাছে ইমপ্রেশন হয়েছে, মানে কি ফেসবুকের সামনে আসছে, এর মধ্যে 10টা মানুষ 30টা মানুষ ক্লিক করতে, 30% সিটিআর তো ইম্পসিবল লেভেলের এত ভালো, তাই না? মাশাআল্লাহ, হ্যাঁ অলমোস্ট ইম্পসিবল। আমরা হচ্ছে মনে করেন ওই 7, 8, 10, 12 এটা হইলে খুশির চোটে আমরা পাগল হয়ে যাই। আচ্ছা, এবার যেই মানুষগুলো ক্লিক করলো সেই মানুষগুলো কতক্ষণ দেখছে? এখন ভাই এদের মধ্যে থেকে অনেক মানুষ ফুল এপিসোড দেখছে, কিছু মানুষ ঢুকে একটু পর বের হয়ে চলে গেছে। সবকিছুর এভারেজ করে না লাস্টে আপনি পাচ্ছেন 10 মিনিটস। সো এর মানে এই না যে 10 মিনিটস তাহলে এরপরে দেখে না, এরপরে দেখছে বহু মানুষ শেষ পর্যন্ত দেখছে। শেষ পর্যন্ত 5% ইউজুয়ালি দেখে একদম শেষ, মানে একদম লাস্ট মিনিটে এইভাবে কমায় নাই। হ্যাঁ, এটা তবে আপনি মজা পাবেন কি, এপিসোড গুলো যখন ওই যে লাখের ঘরে চলে যাবে ভিউ হওয়া, তখন আপনি পাওয়া শুরু করবেন যে আপনার এপিসোডের কোন জায়গাটার মধ্যে একটা এরকম হাইক আছে, তখন আপনি ধরা শুরু করবেন ও এপিসোডের এখানে 25 মিনিটের এই জায়গায় গিয়ে অডিয়েন্স কার্ভ থাকে, হ্যাঁ অডিয়েন্স এখানে দারুণ ভাবে কানেক্টেড হয়ে গেছিল, তারা ফেরত এসে বারবার দেখেছে। আর যেই এপিসোডে যত বেশি এরকম ক্রাফট থাকে, সেই এপিসোড হইতেছে তত ভালো পারফর্ম করে। আপনি আমাদের একটা এপিসোড যেরকম ফর এক্সাম্পল আবু সুফিয়ান তাজের সাথে আমরা একটা ফিটনেস নিয়ে করছি, সেখানে দেখবেন খালি এরকম ওই এপিসোড প্রায় মিলিয়ন ভিউজ। তার মানে ও জায়গায় জায়গায় ভ্যালু দিছে, জায়গায় জায়গায় মানুষরা রিপিট করে দেখছে, আবার রিপিট করছে, আবার রিপিট করে আবার শুনি। তো মানে আমরা মনে করি কি আমরা অ্যালগরিদমকে হ্যাক করতে পারবো। ভাই আপনি অ্যালগরিদমকে কখনোই হ্যাক করতে পারবেন না। ভ্যালু দিতে হবে মানুষকে, মজার ব্যাপার হইতেছে যে একবারের উপায় হচ্ছে ভ্যালু দেওয়া। ইউটিউবের একটা সিক্রেট ইয়া আছে, সেটা হচ্ছে আপনি দেখবেন যে অনেক সময় ইউটিউবে আপনার ভিডিও দেখার পরে তারপর একটা ছোট সার্ভে করে, আচ্ছা ডিড ইউ ফাইন্ড দিস ভিডিও ভ্যালুয়েবল অর এন্টারটেইনিং অর হোয়াট ডিড ইউ ফাইন্ড, এটা কি ভালো লাগছে, রেকমেন্ডেশনটা কেমন? এই যে রেকমেন্ডেশন এবং এইটাও কিন্তু তারা জাজ করে। এখন একটাও যে বললো কি জেমস বাউল নাকি হোয়াট এভার একটা ফালতু ভিডিও, এরপরে আমার কাছে আসলে আচ্ছা হোয়াট ইউ থিঙ্ক অফ দিস ভিডিও, ভালো লাগছে? আমরা না ফালতু ভিডিও, মিসলিডিং, এই সেই ফালতু। আপনার মনে হয় ইউটিউব ওটার পরে কাউকে রেকমেন্ড করবে? আচ্ছা, যখন দেখে যে এটার পার্সেন্টেজ বেশি, তখন ওটা ওকে হয়তো বা সেই ভিডিওতে সে জিতে গেল, পরের আর ভিডিওতে দেখা যাবে না এটা তো চ্যানেলটা ভালো না। সো এটা কি মানে ট্রিক, এগুলা করা ঠিক না। মানে ক্লিক বেইট যেটা ওটা না, মানে আপনাকে করতে হবে লেজিট বেইট। এটা ক্লিক বেইট করা যাবে না, লেজিট বেইট করতে হবে না, বেইটটা লাগবে নালে তো ক্লিক করবে না। অ্যাবসলিউটলি এটা লেজিট বেইট, যেটা যে ডেভিড অগিলভি একটা খুব ফেমাসলি বলছে না, ডেভিড ইউ নো দ্যাট যে when you have written a headline you have spent মানে $1 80 cents you have spent on headline, এটা কথা বলছে না, খুব সুন্দর কথা, যে headline is so important, it's important than your মানে কন্টেন্টের থেকে অরিজিনাল। তবে হ্যাঁ অফকোর্স ওটা মিল থাকতে হবে। আমি একটা উল্টাপাল্টা ইয়াদ দিলে তো হবে না জিনিসটা। ভাই এখানে অনেক কিছু ক্র্যাক করার ব্যাপার আছে, ইটস নট জাস্ট সামথিং র‍্যান্ডম করা যাবে না, র‍্যান্ডমলি করে গেলেন ভাই। র‍্যান্ডম এখানে আই নো এ পডকাস্ট ভাই যারা প্রফেশনাল সেটআপ নিয়ে শুরু করছে, it's been like more than 1 year. They have spending a lot of money on their podcast production, and they spend more than 1 year, but তাদের সাবস্ক্রাইবার, তাদের কোয়ালিটি, মানে তাদের কন্টেন্ট শুনলে I hardly try to watch their podcast. আমি 5 মিনিটের বেশি দেখতে পাই, কেন আমার টপিক মাথার উপর দিয়ে যায় ভাই। আধা ঘন্টা ট্রাই করার পরে বুঝি না তারা কি নিয়ে কথা বলছে। এটার একটু সাজেশন দেওয়া উচিত, ঠিক আছে? আধা ঘন্টার পরে আমি বুঝি নাই যে তারা কি নিয়ে কথা বলতেছে। এটা নিয়ে একটা সাজেশন দেই।
সেটা হচ্ছে আজকে ওয়ালিউল্লাহ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, এত উচ্চ মার্গীয় কথা বলতেছে তারা মাথার উপর দিয়ে। আমার যদি মাথার উপর দিয়ে যায়, থিঙ্ক অ্যাবাউট জেনারেল অডিয়েন্স। না আপনি একটু চিন্তা করেন, আজকে ওয়ালিউল্লাহ ভাই একটা সাজেশন দিচ্ছিলেন যে আমাদের ওই যে মানে ভাইয়ার টেস্ট বা তার ব্রেনকে চিন্তা করায় এইরকম লেভেলের ডিসকাশন গুলো উনি মিস করতেছে বললো না। আচ্ছা, আপনি একটা এপিসোড দেখা শুরু করলেন, আপনি আপনার ব্রেইনে দারুণভাবে আসলে ম্যাচ করে, খুব ক্যালকুলেটিভ ডিসকাশন, খুব থটফুল ডিসকাশন আপনি এক্সপেক্ট করতেছেন। এই কাজ যদি আসলে করা হয়, ওইটা ওই যে ওই নিশ 1% জন্য রয়ে যাবে। করতে হয় আমরা যেটা করি এখন, এটা যদি সবাইকে আজীবন মানতে হবে তার কোনো মানে নেই ভাই। আমি বলতেছি যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক ইট ফর পিপল, দেন ফলো দিস। সেটা হচ্ছে প্রথম 15 মিনিট 20 মিনিট প্লিজ সারফেস লেভেলে থাকেন, একদম সারফেস লেভেলে। সারফেস লেভেল বলতে কিরকম টাইপের? আমি এআই নিয়ে কথা বলতে আপনার সাথে কথা বললাম, এখন আমি এআই নিয়ে কথা বলতে আমি বললাম ভাই আপনি আমাকে কিছু এআই রেকমেন্ড করেন, এআই ইউজ করে তাহলে কি কি লাভ আছে। এখন এটা বলতেছি, আপনি আমাকে এখন নিয়ে গেলেন যে এখানে জিপিইউ কিভাবে কাজ করে, একদম ডেপথে এটা কোডিং এর ঢুকে গেছেন, এমন জায়গায় নিয়ে গেছেন ওই যে মাথার উপর দিয়ে চলে গেছে। এন্ড দেয়ার আর পিপল যারা বলবে কি এইটাই তো ডিসকাশন, এইটারই তো আমি অপেক্ষা করতেছিলাম, তাকেই আপনি হুক করতে পারছেন, বাকিদের না। সো নাফিসের কথা আমি কোট আনকোট করবো, সেটা হচ্ছে ভাই প্রথম এই 15 মিনিট 20 মিনিট আপনি ক্লাস 8 এর ছেলে বুঝতে পারে এমন ল্যাঙ্গুয়েজে কথা বলেন। এখন ঠিক আছে অনেক টাইপের ডিসকাশন আছে, সেটার জন্য একটু ভ্যারি করতে পারে, বাট প্রথমে সারফেস লেভেলে থাকেন। বাট কি করবেন, কিউরিওসিটি যেন তৈরি হয়, খালি কিউরিওসিটি তৈরি হয় যেটা পুরোটা শেষ করে। একটা এপিসোড দুইটা কারণে মানুষ দেখে, একটা হচ্ছে সাবজেক্টের কারণে অথবা ওই পার্সনটার কারণে। যদি আপনি ফেমাস পার্সন নিয়ে আনেন তখন মানুষজন আউট অফ কিউরিয়াসিটি, আপনি শাহরুখ খানকে নিয়ে আসলে মানুষজন তো ধরেন ও যদি হাই কাটে তাও মানুষ দেখবে, ধরেন কথা বিকজ অফ দ্য ইন্টারেস্ট হি হ্যাজ গ্যাদার্ড। আর এটা যে সাবজেক্ট, আপনি এমন একটা সাবজেক্ট নিয়ে বলতেছেন, একটা রাইট পিপল আসছে, অনেক ধুমায় ভালো ভালো ভ্যালু দিতেছে, বাস মানে ইটস অল অ্যাবাউট লাইক ফিলিং দ্যাট গ্যাপ ভাই। যেমন আমি প্রথম ইয়েতে গিয়েছিলাম, আপনার আমাকে একটু চিনে না, কিন্তু সাবজেক্ট ম্যাটারের কারণে মানুষ রাইট। এবং আমরা তো ওটাও কিন্তু জানি না কতটুকু নিস, মানে আমি একটু নার্ভাস ছিলাম যে আচ্ছা এপিসোডটা তো আমার কাছে মজা লাগছে, কিন্তু মানুষ কি বুঝবে, মানুষ কি এটার ভ্যালু বুঝবে যে আমরা কি বলে কেস স্টাডিজ নিয়ে করতেছি। কেস স্টাডিজ তো আমার কাছে ফেভারিট, এটা কোনো টপকাইতে পারবে না ভাই। আমরা পরের প্রশ্ন চলে যাই। আমি জানি না আপনারা যদি কমফোর্টেবল ফিল করেন এই প্রশ্নের অ্যানসার দিতে বলবেন, নাহলে আমি স্কিপ করে যাব। আপনাদের এখন এই মুহূর্তে পডকাস্ট থেকে আয় ব্যয় এরকম হয়, কেমন ইনকাম হয়, কেমন এক্সপেন্স হয়? এক্সপেন্স বলে দিব আপনাকে ইনশাআল্লাহ। আমাদের পার এপিসোড 40 থেকে 50,000 টাকা খরচ। আপনাদের ইন হাউস স্টুডিও আছে? তারপরেও ও আসলে তো কি রে, স্টুডিওটা ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি লিমিটেড এর স্টুডিও, তারপরও এত খরচ, এটা খুব খারাপ। তাহলে কি সলিউশন, কি খরচটা করেন কিসে তাইলে আপনি? আমরা ওভারঅল সবকিছু মিলিয়ে খরচ আছে। আমাদের টিম মেম্বার্স আলহামদুলিল্লাহ বেশ। একদিনে যদি 2টা করেন তাহলে 1 লাখ টাকা খরচ হয়? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ক্যালকুলেট হয় উল্টা। সেটা হচ্ছে আমরা যদি কোনো মাসে কোনো এপিসোডও না করি তারপরও তো একটা খরচ আছে আমাদের। সেটা তো না, সেটা তো আপনার টিমের খরচ, এটা আপনার সেটআপের খরচ। পডকাস্টের জন্য কি আপনার ডেডিকেটেড ইন হাউস এমপ্লয়ি আছে? ব্রাদার আচ্ছা, ডেডিকেটেড টিম, ডিজাইনার, ভিডিও এডিটর আমাদের এমন হচ্ছে স্যালারি বেসড আমরা করেছিলাম, কিন্তু ওইভাবে করে ভিডিও এডিটরের জন্য সব সময় আসলে হয় না। যাই হোক, ভিডিও এডিটররা কাজ করে এরকম 2-3 জন কাজ করেন, তারা রিমোট কাজ করেন। আচ্ছা, প্রজেক্ট বেসিসে কাজ করতে থাকেন তারা। আমাদের কন্টেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স, প্রোডাকশন ম্যানেজমেন্ট, তারপর সোশ্যাল আপলোড হচ্ছে, রিপারপাস হচ্ছে কোথায় কোথায়, মানে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এই সবকিছু দেখভালের জন্য আলাদা আলাদা ব্যক্তি। এছাড়াও আমাদের ওভারঅল কিছু কমিউনিকেশনের জন্য মানুষ দরকার হইতো সব সময় এবং কাজ করতেন। এই মুহূর্তে ওই জায়গাটা একটু গ্যাপ আছে না রে, কিন্তু ওইখানেও আমাদের বড় একটা খরচ ছিল যে আমাদের গেস্টের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে, রিসার্চ থেকে শুরু করে, দেয়ার ওয়ার সেভারাল টাইমস ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন, সব জায়গায় একটা এই জায়গায় উই নিডেড পিপল। এখন আমি নাফিস যে কাজটা করি, উই ট্রাই টু ডু ইট ইন এ সাস্টেনেবল বিজনেস ফরম্যাটে। এখন টু সেন্স পডকাস্ট ইজ নট এ বিজনেস, বাট আর যেহেতু আমাদের অভ্যাস এভাবে কাজ করা, তাই ওইটাকেও না ওইরকম টিম প্রপার ফর্ম করে, ওটার একটা প্রপার প্রসেস ডেভেলপ করে, যে আমি নাফিস
নেক্সট 1 মাস অ্যাভেলেবল না থাকলেও যেন কন্টেন্ট বন্ধ না হয়। কন্টেন্ট বন্ধ না, বুঝতে পারছি। এই যে একটা প্রসেস, এইটার কারণে ভাইয়া এপিসোড যদি মাসে 4টা যায় তাহলে এক রকমের খরচ, এপিসোড যদি মাসে 3টা যায় তাহলে এক রকমের খরচ, এপিসোড যদি মাসে 5টা যায় তাহলে এক রকমের খরচ। এপিসোডের সংখ্যা বাড়লে আমার খরচ কম, এই জন্য বলতেছিলাম 40 থেকে 50 খরচ আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবারে দেখ খরচ তো আপনাদের পডকাস্টের প্রথমটা ভাইরাল পোস্ট কোনটা ছিল? ভাইরাল ইজি ক্যালকুলেশন, সবাই জানে এটা। নীল নাফিস প্রথম ছিল। Yeah, that was the first viral. No, million. ওকে, আচ্ছা আপনার গেস্ট সিলেক্ট করেন কিভাবে? ওই যে দ্যাট অ্যানসার পেয়ে ওই যে আগে না, আচ্ছা এটা নিয়ে না এটা বলি, গেস্ট অনেকভাবে কয়েকভাবে। নাম্বার 1, একটা হচ্ছে আমাদের টপিক বা টাইটেল সিলেক্ট করা আছে, সেই অনুযায়ী মানুষ আমরা খুঁজছি, হ্যাঁ এটা একটা হয়। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যে আমাদের খুব কিছু উপর, যেমন আপনার সাথে একটা নেক্সট একটা এপিসোড করব, এটা কি টপিক সিলেক্ট করে রাখছি দেখে আমরা জানি আপনি একটা ভ্যালু দিতে পারবেন। আমরা জানি যে আপনি যদি আবার একটা কেস স্টাডি নিয়ে আমাদেরকে এপিসোড দেন তাহলে তো কোনো কোয়েশ্চেন নাই। সো আমাদের নেটওয়ার্কের মাধ্যমে উই নো আ ফিউ পিপল যারা আমাকে কি ভ্যালু দিতে পারে। আচ্ছা, 2টা দিক গেল। 3 নাম্বার দিক হচ্ছে যে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে, হ্যাঁ আমাদের ইমেইলে এবং অনেকভাবে আসে। তারা আসলে কি নিয়ে কথা বলতে পারবো না, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। কমেন্ট সেকশন থেকে আমরা অনেক রেকমেন্ডেশন পাই। আচ্ছা, মেইনলি এইটাই, এর বাইরেও আরো 1-2 ভাবে হ্যাঁ হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনারা নতুন যারা পডকাস্টে আসতে চায় তাদের জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স দিন। নাফিস বলো। আমরা তো মনে হয় যে নতুন যারা করতে চাই। আচ্ছা, আমি শুরু করে দিব? হ্যাঁ করতো। আচ্ছা তাহলে আমি তুই একটু, হ্যাঁ আমি 2-3টা পয়েন্ট বলি, তুই বলে দিস। আচ্ছা ওকে, নতুন যারা শুরু করছে, ওকে ফার্স্টলি হচ্ছে ভাই এটা তাকে মেনে নিতে হবে যে এটা একটা লম্বা রেসের ব্যাপার। হ্যাঁ আচ্ছা, তার মানে আমি আজকে কন্টেন্ট বানাই দিচ্ছি, কালকে আমি প্রচুর সাবস্ক্রাইব পেয়ে যাবো, এটা কিন্তু না। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, এটা মাথায় রেখে নামো প্লিজ, আমি করতেছি না, ডিসকারেজ করতেছি না। সেকেন্ডলি হচ্ছে এটা খরচের ব্যাপার আছে। আচ্ছা, থার্ডলি হইতেছে কোন নিশে কাজ করব, মানে যে কোনো বিষয়ে কি ডিসকাস করব। আমি কি বিজনেস পডকাস্ট করতেছি, আমি কি বিজনেসের ভিতরে আর একটু ভেঙে গিয়ে আমি কি ব্র্যান্ডিং নিয়ে, আমি কি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, আমি কি মার্কেটিং নিয়ে করি, নাকি আমি স্পোর্টস নিয়ে করি। নিজেকে আগে বুঝতে হবে যে আমার এই মুহূর্তে ওই ব্যক্তিটা ওই অ্যাজ এ হোস্ট করবে না কি করবে, আই ডো নট নো, সে ওই মুহূর্তে তার নেটওয়ার্ক এবং তার অডিয়েন্সের জন্য কি দিতে চায় সেটা ভালো মতো আগে ডিসাইড করতে হবে। বিকজ ভাই রিয়েলিটি যখন ধাক্কা দিবে দেখবে যে ওমা টাকা চলে যেতেছে, দেখি অনেক মানুষ দেখি উল্টো এত টাকা খরচ করে এপিসোড বানায় যাদের জন্য তারা গালি দেয়। ওই সময়ে ওই মানুষটার যদি প্রপার কোনো পারপাস না থাকে কন্টেন্ট ক্রিয়েশনের, সে হারা যাবে। ট্রু, ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। এখন আপনি যেই সময়ে শুরু করেছিলেন ওই সময়টাতে মানুষ কেমন লাগছিল যখন আপনি ওয়েব ক্যাম দিয়ে শুরু করতেছিলেন? মানুষ কি এটা এক্সপেরিমেন্টাল ছিল? আপনি বলছিলেন যে নেবে কি নেবে না। সো ওই সময়কার কিছু এক্সপেরিয়েন্স বা বলেন, বা ওই সময়টা আপনি যদি কম্পেয়ার করি স্টুডিও সেটআপ আর সো আমাদের প্রথম থেকে ডে 1 থেকে আমাদের ছিল যে আমরা খুব বেশি পপুলার কাউকে নিয়ে আসবো না, আমরা এটাকে টেস্ট আউট করবো। এটা পুরো এমভিপি যেটাকে বলে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। একদম আমরা দেখবো যে কি মানুষজন যেন টু সেন্সারি ফ্যান হয়, সো ওই সাবজেক্টের যেন ফ্যান হয়। এইভাবে করে আমরা আস্তে আস্তে করে আমাদের যতটুকু ভিউজ, আমাদের 1000 সাবস্ক্রাইব হলে আমরা 1000 ভিউজ হলে আমরা যথেষ্ট হ্যাপি। এইভাবে করে আমাদের পুরা টেস্ট আউট করে আমরা, দ্যাট ওয়াজ আওয়ার প্লেইং গ্রাউন্ড। ওভাবে করে আমরা করছি এবং ভালো এপিসোডস আসছে, খারাপ এপিসোডস আসছে। খারাপ এপিসোডস নিয়ে আমরা কথা বলি না, ভালো এপিসোডস নিয়ে কথা বলি। আপনাদের মানে প্ল্যানিং কি এটা নিয়ে? কতদিন পর্যন্ত চালা যাবে বা কখন স্টপ করবেন? এটা কোন প্ল্যানিং? ইন্টারেস্টিং, লেট নাফিস টক অ্যাবাউট ইট। ও ওয়াও। সো এইটা নিয়ে কোনো আমরা চিন্তা করি যে এটা কখন, এটা শুরু হয়েছে যেভাবে ন্যাচারালি এটা চলতেছে, চলুক। আমাদের মানে এটা আমার কাছে মনে হচ্ছে কি যে আল্লাহ যতদিন রাখছে হায়াতে থাকবে। ব্যাপারটা কিরকম আমি জাস্ট একটু অ্যাড করে দিন আপনাদের সাথে ভাই। ভাই আলহামদুলিল্লাহ টু সেন্স পডকাস্ট আমাদের জন্য আপনি যদি বলেন সোশ্যালি কন্ট্রিবিউট করার একটা খুব স্ট্রং জায়গা। সো এইটাকে আসলে আমরা বন্ধ করতে চাই না কখনোই। এর পাশাপাশি আমাদের বিজনেসের জন্য, আমাদের আলাদা আলাদা বিজনেস আছে, আমাদের একসাথে বিজনেস আছে, এই বিজনেসগুলোর জন্য এটা খুব ভালো একটা মাধ্যম যে কোন একটা ক্লায়েন্টের কাছে কিছু পিচ করতে গেলে ওরা বলে যে ভাই আপনাদের চিনি, উই ট্রাস্ট ইউ। আমরা জমি বেচলে মানুষ কিনে, আলহামদুলিল্লাহ ভাই দেয়ার ইজ এ রিজন না টু সেন্স করতেছি। সো টু সেন্স আমরা এভাবে বন্ধ করার কোনো চিন্তা করতেছি না, টু সেন্স চলতে থাকুক। এইটা ঠিক যে হয়তো বা কন্টেন্ট ফরম্যাটে কিছু চেঞ্জ আসতে পারে ডিপেন্ডিং অন
অডিয়েন্সের কনজাম্পশন বিহেভিয়ার। রাইট রাইট, এআই আসছে, এআই দিয়ে আমার ভাই একটা ইয়ে হচ্ছে যেভাবে সপ্তাহে একটা করে কন্টেন্ট দিতে হবে বাস, তারপরে টু সেন্স থেকে আর ওটা ভ্যালুয়েট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত অডিয়েন্সকে ভালো দিতে পারবো। আর যদি এক সময় আসলে ফালতু হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করুক। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা হুক কিভাবে ক্রিয়েট করেন? দুজন মিলে ফুটেজ দেখে তারপরে হুক করেন, এটা মিলে সামনে নিয়ে এরকম কিছু? এখন তো হুকটা একটু মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি, বা আমাদের ফার্স্ট স্টার্টিংটা কি হবে উই ডিসকাস, অনেক সময় শুরু করার সময় আমরা ডিসকাস করি। আবার আমরা যে হুকটা বলতে যে আমাদের যে ফার্স্ট একদম ছোট করে একটা অ্যানসার এপিসোড যখন মানে এখন আমাদের টিম থাকে, সো এইটা বল। হ্যাঁ আমি একটু ডিস্টার্ব করি। হ্যাঁ একদম ছোট করে। আচ্ছা, তাহলে এডিটর ইনস্ট্রাকশন দিতে। হ্যাঁ সরি এখন অ্যানসার দে। এই আগেরটাকে হ্যাঁ বল, আমাদের টিম আছে, আগে কি করতাম এরকম। এখন আমাদের টিম আছে, সো টিমকে ট্রেনিং দেওয়া হয়েছে। টিমই হইতেছে আপনার এইটা ধরেন এই হুক বের করা এটা। সো আমরা ওই জায়গাতে মাঝে মাঝে ইনপুট দিই, বাট মোটামুটি টিম করে। বাট তার আগে আমরা হচ্ছে যে আমি সাজ্জাদ ডিসকাস করতাম। হুক তৈরি করার সময় জাস্ট একটা জিনিস খেয়াল রাখা হয়, এখানে কিউরিওসিটি তৈরি হচ্ছে কিনা। কিউরিওসিটি তৈরি হচ্ছে, কোনো ইমোশন কি ইভোক করতেছে কিনা। হ্যাঁ কিউরিওসিটি তৈরি হচ্ছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এখন আমার মানে দেখি আপনাদের এসআর ড্রিম আইটি মানে এখন কত টাকা দিয়ে এসআর একটা রেঞ্জ তবে আলহামদুলিল্লাহ আপনাদের করছে এটা না, আমাদের সাথে একসাথে আমরা মনে হয় প্রায় 20টার উপর এপিসোড করছি। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন উই হ্যাভ। হ্যাঁ বলেন, আলহামদুলিল্লাহ বলে কি জানি বলতেছিলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেটাই না মানে ওইটাই। ওরা কি বলতেছিলাম না ওরা মানে অনেকে মনে করে এসআর ডিমাইটি মানে আমি ওন করি, বুঝছেন? আমি এটা ভাবি না। আমরা এসআর ডিমাইটির অনুষ্ঠানে গেছি ভাই, ফিজিক্যাল অনুষ্ঠানে গিয়ে আমরা অডিয়েন্সকে শত শত অডিয়েন্স ম্যাক্সিমাম সব টু সেন্সের। আমরা জিজ্ঞাসা করলাম কয়জন টু সেন্স দেখি, অলমোস্ট সবাই যখন হাত তুলছে, দেন উই ফেল্ট লাইক যে আলহামদুলিল্লাহ আমাদের স্পন্সরকে উই কুড প্রোভাইড ভ্যালু। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের প্রায় আমরা কতক্ষণ কথা বলছি? 3 ঘন্টা, রাইট? না আই ডোন্ট নো, হবে কিছু একটা সব কিছু মিলে 2-3 ঘন্টা ছিল। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট পডকাস্টে আসার জন্য। একটু প্রমোট করে দিয়েন, একটু প্লিজ আমাদের বলে দিন একটু সাবস্ক্রাইব করার জন্য। এবং আমার মনে হয় আমার অডিয়েন্সরা দারুণ কিছু ভ্যালু পেয়েছে। আর যদি আপনার মনে হয় যদি এনজয় না করেন, কমেন্ট বক্স খোলা আছে, গাড়ি ঠেলে দিয়ে যায়। বেশি গাড়ি দেন না ভাই, সাপোর্ট করেন যাতে করে আরো ভালো ভালো পডকাস্ট আসে। আমার জন্য একটা লার্নিং কার্ভ ছিল। আর হচ্ছে আমরা দরকার হলে আমরা করব আবার আরেকটা সেশনে আমরা ইনশাআল্লাহ অফ কোর্স কারণ আই রিয়েলি এনজয় দিস। আমার কাছে মনে হয় আমরা আড্ডা মারতেছি ভাই। না আপনার সাথে আড্ডা মারতে তো ভালোই লাগে। ঠিক আছে, ইনশাআল্লাহ আবারও কোন একটা পর্বে দেখা হবে আপনাদের সাথে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।